সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, অনলাইন ক্লাসে স্বাগত। উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের স্থিতিবিদ্যার লেকচার 7 এবং দ্বাদশ শ্রেণীর 57তম ক্লাসে সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। সেই সাথে আশা করি তোমরা যে যেখানে আসো ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছে এবং অনলাইন ক্লাস কার্যক্রমের সাথেই আছো। শিক্ষার্থীরা, আমরা ধারাবাহিকভাবে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের স্থিতিবিদ্যার যে বেসিক ক্লাসগুলো শেষ করেছি তার উপর ভিত্তি করে আজকে স্থিতিবিদ্যার কিছু গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করব। চলো, আজকে যে আমরা গাণিতিক সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছি তার প্রথম যে সমস্যাটা, সেই সমস্যাটা কি? আমরা ইতিমধ্যেই স্থিতিবিদ্যার সামান্তরিক সূত্র, লম্বাংশের উপপাদ্য এবং বল জোটের লব্ধির মান, এমএন উপপাদ্য, বলের সাইন সূত্র, বিভিন্ন ধরনের বেসিক আলোচনা আমরা শেষ করেছি। আজকে সেইগুলো ব্যবহার করে আমরা সমস্যা সমাধান করব। আশা করি তোমাদের সেই বেসিকগুলো সবার কাছেই ক্লিয়ার আছে এবং আমরা আজকে শুরু করতে চাই। প্রথম যে অঙ্কটা আমরা করতে চাই সেটা হলো এক বিন্দুতে, আমি সবগুলো অঙ্কের তোমার সমস্যাটা আগে তুলব, তারপর সমাধান করব। তাহলে এক বিন্দুতে ক্রিয়াশীল দুইটি সমান বল বা দুইটি সমান বলের লব্ধির মান বলদ্বয়ের সমান, লব্ধির মান বলদ্বয়ের সমান, বলদ্বয়ের সমান হয় তবে বলদ্বয়ের মধ্যবর্তী কোণ, বলদ্বয়ের অন্তর্গত কোণ নির্ণয় করো। বলদ্বয়ের অন্তর্গত কোণ নির্ণয় করো। শিক্ষার্থীরা, প্রশ্নটি আগে বুঝতে হবে, তারপর আশা করি সূত্র জানা থাকলে অবশ্যই পারা যাবে। বলছে এক বিন্দুতে ক্রিয়াশীল দুটি সমান বল। তাহলে আমরা একটা বস্তু বা একটা বিন্দু নিলাম, এই বিন্দুতে কয়টি বল ক্রিয়াশীল? দুটি বল ক্রিয়াশীল এবং দুটি বলই কীরকম বল? সমান বল। তো দুটি সমান বল ক্রিয়াশীল, একটা বলের নাম পি ধরলাম আর একটা বলের নাম আমরা পি ধরলাম। যেহেতু বল দুটি কি আছে? সমান, তার মানে এক বিন্দুতে সেই বিন্দুর নাম দিছি কি? ও, বা একটি বস্তুর উপর দুটি বলই কি আছে? সমান। দুটি বলের নাম দিলাম কি? পি, বা দুটি বল দুটিকে কি দ্বারা প্রকাশ করলাম? আমরা পি দ্বারা প্রকাশ করলাম। সেই দুটি বলের লব্ধির মান, দুটি বলের যে লব্ধির মান, এই লব্ধির মান বলদ্বয়ের সমান। অর্থাৎ এই বল দুটি যদি লব্ধি বের করি আমরা, তাহলে একটা সামান্তরিকের কর্ণগামিতার যে লব্ধি হবে, সেই লব্ধির মানটাও বল দুটির কি হবে? সমান। অর্থাৎ পি বলের সমানই হবে লব্ধি বলের মান। এখন বলছে প্রদত্ত যে দুটি বল ছিল পি আর পি, আমরা ধরে নিয়েছিলাম, সেই বল দুটির অন্তর্গত কোণ আমাদের কি করতে বলছে? নির্ণয় করতে বলছে। তাহলে এই বল দুটির অন্তর্গত কোণ আমরা কত দ্বারা প্রকাশ করলাম? কি দ্বারা প্রকাশ করলাম? আলফা। অর্থাৎ আমাদের আলফার মান বের করতে হবে এবং পি বল এবং কিউ বলের লব্ধি বলের মানও বল দুটি, অর্থাৎ পি বল ও পি বলের সমান পি বল। ঠিক আছে? তাহলে আমরা সমাধান যে করব, এই অঙ্কটির সমাধান খুবই গুরুত্বপূর্ণ একটি। এই অঙ্কটি কিন্তু আসে পরীক্ষায়, যে ধরি অবিন্দুতে দুইটি সমান বল পি ও পি আলফা কোণে ক্রিয়াশীল। কোন কোণে ক্রিয়াশীল? আলফা কোণে ক্রিয়াশীল। বলদ্বয়ের লব্ধি বলের মান, বলদ্বয়ের লব্ধি বলের মানও কত দেওয়া আছে? ওই বলদ্বয়ের সমান পি। তাহলে আমরা সূত্র কি লিখতে পারি? পি স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ার প্লাস, এই পি ছিল লব্ধি বল আর এই পি বলগুলো কি? দুটি সমান বল, প্লাস 2pp cos আলফা। ঠিক আছে? তাহলে আমরা সামান্তরিক সূত্র থেকে আলফা কোণে ক্রিয়াশীল দুটি বলের লব্ধির মানের যে সূত্র আমরা শিখেছিলাম, সামান্তরিক সূত্র, সেখানে আমরা পি স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ার আর স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p cos আলফা। এখানে আর এর পরিবর্তেও পি দেওয়া আছে, পি তো পি বলে আছে, কিউ এর পরিবর্তেও কত দেওয়া আছে? কি পি দেওয়া আছে। তাহলে এখানে পি স্কোয়ার ইকুয়াল 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার cos আলফা। এখানে আমরা যদি পক্ষান্তর করি তাহলে হবে মাইনাস পি স্কোয়ার ইকুয়াল 2p স্কোয়ার cos আলফা, বা
এখান থেকে -2p² পক্ষান্তর করছি, তাহলে -p² আছে, দুই পাশ থেকে p² বাদ দিলে -1 = 2 cos আলফা, তাহলে cos আলফা ইকুয়াল হবে -1/2, -1/2 সমান আমরা জানি cos 120 ডিগ্রি, সুতরাং আলফা ইকুয়াল 120 ডিগ্রি, অর্থাৎ এই যে দুটি সমান বল ছিল এদের মধ্যবর্তী কোণ ছিল 120 ডিগ্রি। ঠিক আছে, অর্থাৎ আমরা বলতে পারি 120 ডিগ্রি কোণে দুটি সমান বল যদি ক্রিয়াশীল হয় তাহলে তাদের লব্ধির মান হবে ওই বল প্রদত্ত বল দ্বয়ের সমান, অর্থাৎ পি বলের সমানই হবে। এখন আমরা যদি দুইটা বল কিউ নিতাম তাহলে তাদের লব্ধির মানও কত ধরতাম, কিউ ধরতাম। আমরা দুটি বল যদি এস ধরতাম তাহলে তাদের লব্ধির মানও কত ধরতাম, এস ধরতাম, এবং তাদের অন্তর্গত কোণের পরিমাণ কত পাইতাম আমরা, 120 ডিগ্রি। এটাই ছিল আমাদের আজকের দিনের প্রথম সমস্যার সমাধান। ঠিক আছে, আশা করি তোমরা সমস্যাটা বুঝতে পারছো এবং সমাধানটা ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, আমরা পরবর্তী সমস্যায় যাব। লক্ষ্য করো, শিক্ষার্থীরা আমরা দ্বিতীয় সমস্যাটা কি সেটা আমরা বোর্ডে লিখব, তারপর সমাধান করব। লক্ষ্য করো, এক বিন্দুতে ক্রিয়াশীল পি ও হাফ পি বলদ্বয়ের লব্ধি বলের মান পি বলের 1/√5 গুণ হয়, তবে বলদ্বয়ের অন্তর্গত কোণ নির্ণয় করো এবং লব্ধি বলের দিক নির্ণয় করো। এটা √5/2 শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমার প্রশ্নটা কি ছিল সেটা আমরা বুঝি আগে। এক বিন্দুতে ক্রিয়াশীল পি ও হাফ পি বল একটি এবং হাফ পি বল একটি, এই দুটি বল অর্থাৎ বলদ্বয়ের লব্ধি বলের মান পি বলের মানের এত গুণ হয়। অর্থাৎ এক বিন্দুতে দুটি বল যে ক্রিয়াশীল হয় তাদের যে লব্ধির মান, সেই লব্ধি বলের মানটা হবে পি বলের এত গুণ। তাহলে বলদ্বয়ের অন্তর্গত কোণ নির্ণয় করো এবং লব্ধি বলের দিক নির্ণয় করো। তাহলে আগের অঙ্কটুকু এইটুক অংশ ছিল, প্রথম যে আমরা সমস্যাটা করলাম সেই সমস্যাটার এই প্রথম অংশটুকু ছিল এইটুক, সেখানে দুটি বল ছিল সমান এবং তাদের লব্ধি বলটাও ছিল কি বল দুটির সমান। এখন বল দুটি সমান না এবং লব্ধি বলটাও কি সমান না, তারপরেও আমাদের কি বের করতে হবে, অন্তর্গত কোণ বের করতে হবে এবং লব্ধি বলের দিক নির্ণয় করতে হবে। তাহলে লক্ষ্য করো, আমরা দুটি বল এক বিন্দুতে ক্রিয়াশীল দুটি বল মনে করলাম, এই একটি বল পি আর এই একটি বল কিউ, এই একটি বল পি আর একটি বল কত নিলাম আমরা, হাফ পি। ঠিক আছে, তাহলে এই দুটি বলের যে লব্ধি বল, সেই দুটি বলের লব্ধি বল হবে পি বলের এত গুণ, তার মানে পি বলের এত গুণ √5/2p, অর্থাৎ লব্ধি বলটা এত। এখন এই বল দুটির মধ্যবর্তী কোণ বা অন্তর্গত কোণ আমাদের বের করতে হবে। অন্তর্গত কোণ কত ধরলাম আমরা, আলফা ধরে নিলাম। ঠিক আছে, এবং এই যে লব্ধি বলের কি বের করতে বলছে, দিক নির্ণয় করতে বলছে, অর্থাৎ লব্ধি বলটি ওই প্রদত্ত বল দুইটির সাথে কোনো না কোনো অ্যাঙ্গেলে আছে, সেই অ্যাঙ্গেলটাও আমাদের কি করতে বলছে, বের করতে বলছে। তাহলে আমরা লব্ধি বল পি বলের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, 3টা ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তাহলে সেই 3টার মানটাও আমাদের কি করতে হবে, বের করতে হবে। তাহলে আমাদের সমাধানটা কি হবে, সমাধান লক্ষ্য করো, মনে করি অবিন্দুতে আলফা কোণে ক্রিয়াশীল বলদ্বয় পি ও হাফ পি বলদ্বয়ের লব্ধি বল কত আছে, পি বলের √5/2 গুণ, অর্থাৎ
√5/2p √5/2p। এখন আমাদের কি বের করতে হবে? ওই আলফার মানটা বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি লব্ধি বল কত ছিল আমাদের? √5/2p হোল স্কোয়ার, অর্থাৎ এটা হলো r²। পরে p বলতে আমরা p কেই বুঝতেছি p², q বলতে আমরা কত বুঝতেছি? হাফ p হোল স্কোয়ার প্লাস 2pq। সূত্রটা কি ছিল? 2pq। কিউ বলতে আমরা এখানে কত বুঝতেছি? হাফ p ইন্টু কজ আলফা ইন্টু কজ আলফা। এখন আমরা যদি বর্গ করি, বর্গ করলে হবে 5/4p² ইকুয়াল p² প্লাস এখানে বর্গ হলে 1/4p² প্লাস এই 2 কাটা থাকবে কি? p² কজ আলফা। আমাদের এই কজ আলফার মান বের করতে হবে। ক্লিয়ার বিষয়টা? তাহলে এখন এখানে 5/4p² ইকুয়াল এই দুটো যদি যোগ করি আমরা, যোগ করলে হবে 5p²/4 ইকুয়াল p² কজ আলফা। তাহলে এখানে প্লাস হবে। তাহলে 5p²/4 5p²/4 দুই পাশ থেকে কাটা থাকবে p² কজ আলফা ইকুয়াল 0। ঠিক আছে? তাহলে কজ আলফার মান আমরা বলতে পারি, কজ আলফার মান বলতে পারি 0। 0 সমান কজ কত ডিগ্রি? 90 ডিগ্রি। সুতরাং আলফা সমান কত আসবে? 90 ডিগ্রি। আলফা সমান 90 ডিগ্রি। অর্থাৎ এই বল দুটি পি বল এবং হাফ পি বল, এই বল দুটি পরস্পরের উপর কত কোণে ছিল? 90 ডিগ্রি কোণে ছিল। এখন তোমার কাছে মনে হইতে পারে যে স্যার আপনি যে চিত্রটা অঙ্কন করলেন সেই চিত্রে তো আলফাটা 90 ডিগ্রি না, 90 ডিগ্রির চেয়ে বেশি। তাহলে আমি অঙ্ক করার আগেই তো জানি না যে এই কোণের পরিমাণটা কি 90 ডিগ্রি হবে না 90 ডিগ্রির বেশি হবে নাকি 90 ডিগ্রির কম হবে। যে কারণে তুমি আনুমানিক একটা চিত্র অঙ্কন করছো, এই চিত্রটাই তোমার কি হবে? সঠিক হবে। আমি অঙ্ক করার পরে, সমস্যা সমাধান করার পরে বুঝতে পারছি বল দুটি পরস্পরের উপর কি ছিল? লম্ব ছিল। যে কারণে এদের মধ্যবর্তী কোণ কত হবে? 90 ডিগ্রি। এটা সমস্যা সমাধান করার আগ পর্যন্ত আমরা জানা ছিল না দেখে আমাদের যে চিত্রটা দিব সেটাই আমাদের কি হবে? সঠিক চিত্র। তা আশা করি বুঝতে পারছি। এখন বলদের মধ্যবর্তী কোণ বের করতে পারছি। এখন এদের লব্ধি বলের মান, আমাদের লব্ধি বলের দিক বের করতে হবে। লক্ষ্য করো, তাহলে লব্ধি বলের দিক বের করবো আমরা, তাই না? লব্ধি বলের দিক। তাহলে লব্ধি বলটি কত ছিল? √5/2p। লব্ধি বল দড়ি লব্ধি বল কত ছিল? √5/2p, যা পি বলের সাথে কি কোণ উৎপন্ন করে? থিটা কোণ উৎপন্ন করে। তাহলে আমরা সূত্র জানি tan θ ইকুয়াল, আমরা কিন্তু সূত্র জানি tan θ = q sin আলফা বাই p প্লাস q cos আলফা। q sin আলফা, এখানে q বলতে আমরা কাকে বুঝতেছি? হাফ p sin আলফা বাই p প্লাস q। এখানে p বলতে p কি বুঝতেছি? p প্লাস q cos আলফা। ক্লিয়ার বিষয়টা? এখানে আলফার মান অর্থাৎ বল দুটির মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি আমরা আগে বের করে রাখছি, তাই সাইন আলফার পরিবর্তে 90 ডিগ্রি বসাইতে পারবো। হাফ পি সাইন 90 ডিগ্রি, পি প্লাস হাফ পি কজ 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রির মান আমরা জানা আছে 1 আর কজ 90 ডিগ্রির মান জানা আছে আমাদের 0। তাহলে tan θ ইকুয়াল, এখানে যদি 1 বসালে হবে হাফ পি, আর এখানে পি প্লাস, এইখানে যদি আমরা 90 ডিগ্রি মান 0 বসাই, গুণ করলে হয়ে যাবে 0। তার মানে কি দাঁড়াইতেছে? হাফ পি বাই পি। এই পি কাটা যাবে, থাকবে কি? হাফ। তাহলে থিটার মান আমরা লিখতে পারবো tan ইনভার্স 1/2, tan ইনভার্স 1/2। তাহলে এই যে লব্ধি বলের দিক অর্থাৎ পি বলের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রিয়া করছিল? tan ইনভার্স হাফ। এই tan ইনভার্স হাফের মান কিন্তু আমাদের মুখস্থ জানা নাই, এটা ক্যালকুলেটারে বের করতে হবে। যে কারণে আমরা এখানে রাখলেই আনসার হবে। তাহলে এই লব্ধি বল পি বলের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে কোণ উৎপন্ন করে? tan ইনভার্স হাফ। অর্থাৎ এটাই ছিল লব্ধি বলের দিক, যা লব্ধি বলের দিক নির্দেশ করে এবং কোন বলের সাথে দিক নির্দেশ করতেছে? কারণ আমরা প্রথমেই যখন ধরে নিয়েছিলাম পি বলের সাথে থিটা কোণ উৎপন্ন করে, অর্থাৎ পি বলের সাথে তার দিকটি নির্দেশ করতেছে। এটাই ছিল আমাদের আজকের দ্বিতীয় অঙ্কটির বা দ্বিতীয় সমস্যাটির সমাধান। আশা করি তোমরা বুঝতে পারছো এবং বাসায় এটা ভালো করে প্র্যাকটিস করবে। আমরা পরবর্তী অর্থাৎ তৃতীয় সমস্যায় যাব। লক্ষ্য করো শিক্ষার্থীরা,
আমাদের তৃতীয় যে সমস্যাটি, সেই সমস্যাটি আমি আগে লিখব, তারপর সমাধান করব। কারণ স্থিতিবিদ্যার অঙ্কগুলোর ডাক তোমার সমস্যাটা যদি ভালোভাবে না বোঝা যায়, তাহলে সেটার সমাধান কি হবে, কোন সূত্রটা প্রয়োগ করতে হবে বা কোন বেসিক সূত্রটি আমাদের জানা প্রয়োজন তাৎক্ষণিকভাবে, সেটা আমাদের ধরা কঠিন হয়ে যায়। যে কারণে আমাদের সমস্যাটা আগে লিখতে হবে। তাহলে কি লিখবো আমরা? এক বিন্দুতে, আগের মতোই, এক বিন্দুতে ক্রিয়াশীল দুইটি বলের লব্ধি এদের যে কোনো একটি বলের উপর লম্ব, এদের যে কোনো একটি বলের উপর লম্ব, এবং লব্ধি বলের মান অপর বলের এক তৃতীয়াংশের সমান হলে বলদ্বয়ের অনুপাত নির্ণয় করো। শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো কি প্রশ্নটা কি। প্রশ্নটা হলো এক বিন্দুতে ক্রিয়াশীল দুটি বলের লব্ধি, বল দুটি কি সমান না অসমান, এরকম কোনো কিছু বলা নেই। অর্থাৎ দুটি বল সমান হইতে পারে, অসমান হইতে পারে, ঠিক আছে। তাদের যে লব্ধি, সেই লব্ধি বলটি এই দুটি বলের যে কোনো একটির উপর কি হবে? লম্ব হবে। আমাদের যে প্রদত্ত যে দুটি বল, সেই দুটি বলের যে কোনো একটির উপর কি হবে? লব্ধি বলটি লম্ব হবে। এবং লব্ধি বলের মান হবে, যে বলটির উপর লম্ব থাকবে সেটা বাদ দিয়ে অপর যে বলটি থাকবে, সেই অপর বলটির কি হবে? এক তৃতীয়াংশ হবে। তাহলে বলদ্বয়ের কি করো? অনুপাত নির্ণয় করো। তাহলে আমরা মনে করলাম একটা বিন্দু, সেই বিন্দু কত? ও বিন্দুতে দুটি বল, একটি পি বল, একটি কিউ বল। ক্লিয়ার? একটি পি বল আর একটি কিউ বল, ঠিক আছে। এই দুটি বলের লব্ধি বল এদের যে কোনো একটির উপর লম্ব। তো যে কোনো একটি আমি কি পি এর উপরও লম্ব দিতে পারি, কিউ এর উপরও লম্ব দিতে পারি। এদের লব্ধি বলটি কি হবে? লব্ধি বলটির নাম দিলাম কি? আর। এই আর বলটি পি বলের উপর কি দিলাম? আমরা লম্ব দিলাম, ঠিক আছে। এবং এই লব্ধি বলের মান হবে, যার উপর লম্ব ছিল সেই বলটি ব্যতীত অপর যে বল আছে কিউ এর এক তৃতীয়াংশের সমান, অর্থাৎ আর ইকুয়াল 1/3 কিউ। ক্লিয়ার বিষয়টা? অর্থাৎ এই এক বিন্দুতে পি ও কিউ দুটি বল ক্রিয়াশীল ছিল। কত কোণে ক্রিয়াশীল ছিল জানি না, ধরে নিলাম কত? আলফা। সেই বল দুটির লব্ধি বল কত দিলাম আমরা? আর। সেই আর বলটি যে কোনো একটি বলের উপর লম্ব। তা আমরা কোন বলের উপর লম্ব নিলাম? পি বলের উপর লম্ব নিলাম। অর্থাৎ আর আর পি এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। অর্থাৎ লব্ধি বলের দিকের পরিমাণটা দেওয়া আছে। ক্লিয়ার? এবং লব্ধি বলের মানের পরিমাণটাও দেওয়া আছে। লব্ধি বলের মানটা হলো, যে বলের উপর লম্ব ছিল সেই বলটি ব্যতীত অপর যে বল আছে কিউ এর এক তৃতীয়াংশের সমান। বলছে এই বল দুটির অনুপাত তোমাকে কি করতে হবে? নির্ণয় করতে হবে। তাহলে এখন আমার প্রশ্ন হলো যে পি আর কিউ এই 90 ডিগ্রির চেয়ে বেশি অ্যাঙ্গেলে ক্রিয়াশীল হইল কেন? তাহলে আমরা জানি পি বল আর কিউ বলের লব্ধি বলটা অবশ্যই পি আর কিউ এর কি থাকবে? মাঝখানে থাকবে বা মাঝামাঝি অবস্থায় থাকবে। যে আমি যদি কিউ বলটাকে এইভাবে সূচিত করতাম, তাহলে আর লব্ধি বলটা কী হয়ে যেত? পি আর কিউ এর কি বাইরে পড়ে যেত, বাইরে চলে যেত। কিন্তু আমরা তো জানি লব্ধি বল সবসময় কি থাকবে? পি আর কিউ এর মাঝামাঝিতে থাকবে। আর যেহেতু লব্ধি বলটা একটি বলের উপর কি আছে? লম্ব আছে। তার মানে লব্ধি বলটাই পি বলের সাথে 90 ডিগ্রি আছে। তাহলে পি আর কিউ এর মধ্যবর্তী কোণটা অবশ্যই কি হবে? 90-র চেয়ে বেশি হবে। যে কারণে আমাকে চিত্রটা এইভাবে অঙ্কন করতে হয়েছে, ঠিক আছে। এবার সমাধান লক্ষ্য করো। মনে করি ও বিন্দুতে আলফা কোণে ক্রিয়াশীল বলদ্বয় পি ও কিউ এদের লব্ধি বল আর, যা পি বলের উপর
লম্ব, পি বলের উপর লম্ব, এবং লব্ধি বলের মান এবং লব্ধি বলের মান আর ইকুয়েল যে বলের উপর লম্ব সেই বল ব্যতীত অপর যে বল ছিল সেই বলের 1/3 সমান, অর্থাৎ 1/3 লব্ধি বলের মান আমাদের জানা আছে। এখন বলছে এই বল দুটির অন্তর্গত কোণ বের করতে বলছে। তাহলে আমরা সূত্র মতে কী পাই? সূত্র মতে আমরা পাই আর স্কোয়ার ইকুয়েল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা, 2pq cos আলফা। ঠিক আছে, এখানে আর বলতে আমরা কত বুঝতেছি? 1/3q হোল স্কোয়ার ইকুয়েল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা, 2pq cos আলফা। এখানে যদি আমরা বর্গ করি, বর্গ করলে হবে 1/9q স্কোয়ার, আর এই কিউ স্কোয়ারটা যদি এই পাশে পক্ষান্তর করি তাহলে থাকবে কিউ স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ার প্লাস 2pq cos আলফা, 2pq cos আলফা। এবার লক্ষ্য করো 9 থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে -8q স্কোয়ার বাই 9, 8q স্কোয়ার বাই 9 পি স্কোয়ার প্লাস 2pq cos আলফা। ঠিক আছে, এটা আমরা ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রাখলাম, অর্থাৎ 1 নং সমীকরণ আমাদের দেওয়া থাকলো। এই পর্যন্ত কিন্তু আশা করি সবাই বুঝতে পারছো। আমাদের বল দেওয়া আছে পি, বল দেওয়া আছে কিউ, তাদের লব্ধি বল কত দেওয়া আছে আর, আর বর্ণনায় বলা ছিল আর এর মান হবে অপর বলের কি হবে 1/3 সমান, অর্থাৎ যে বলের উপর লব্ধি বলটি লম্ব থাকবে সেটা ব্যতীত অপর বলটির লম্বাংশের 1/3 সমান। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করে এই মানটা বের করলাম। এখন লক্ষ্য করো, আমি একটু উপরে মুছলাম। এখন লক্ষ্য করো, যেহেতু আমাদের আলফার মানটা জানা নাই, এখান থেকে আলফার মানটা আমাকে কী করতে হবে? বের করতে হবে। লক্ষ্য করো, তাহলে আমরা পি বলের দিক বরাবর লম্বাংশ নিয়ে পাই। তাহলে আমরা কিন্তু লম্বাংশের সূত্র শিখেছি। আমরা কোন বল বরাবর লম্বাংশ নিব? পি বল বরাবর। একটু লক্ষ্য রাখতে হবে যে স্যার আমি কি কিউ বল বরাবর লম্বাংশ নিতে পারবো? অবশ্যই নিতে পারবো, কিন্তু তোমাকে একটু ক্রিটিক্যালি হইতে হবে। কেন ক্রিটিক্যালি হইতে হবে? কারণ আমরা এই লব্ধি বলটা কোন বলের উপর লম্ব ছিল? পি বলের উপর লম্ব ছিল। তাহলে লব্ধি বলটা যে বলের উপর লম্ব হবে সেই বল বরাবর যদি তুমি কি করো লম্বাংশ নেও, তাহলে তোমার ক্যালকুলেশনটা কি হবে? সহজ হবে। কেন সেই বল বরাবর নিব সেটা আমি বলতেছি পরে। লক্ষ্য করো, তাহলে আমরা কি নিলাম? পি বল বরাবর বলগুলো লম্বাংশ নিয়ে নেয়। বল কয়টা ছিল? দুইটা, একটা পি ছিল আর একটা কি ছিল? তাহলে পি কস পি বলের সাথে পি বলের দিক, তাহলে নির্দিষ্ট দিকটা আমরা কি নিলাম? পি বলের দিক, পি বলের দিকটাই নির্দিষ্ট দিক, আবার বলটাও কি আছে? পি, অর্থাৎ পি এর দিক বরাবর, অর্থাৎ নির্দিষ্ট দিক আর পি বলের দিক দুইটা একই রেখা বরাবর হয়ে গেছে, যে কারণে তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 0 ডিগ্রি। আমরা এই টপিকটা কিন্তু বলের লম্বাংশ যখন আমরা পড়ছি তখন কিন্তু আমরা এটা শিখছি। তাহলে প্লাস কিউ আর পি এর মধ্যবর্তী কোণ কত আছে? আলফা। কিউ আর পি এর মধ্যবর্তী কোণ আলফা নিলাম কেন? কারণ ওই পি বল বরাবরই কিন্তু আমাদের নির্দিষ্ট দিকটা ছিল, অর্থাৎ নির্দিষ্ট দিক আর পি বলের দিক এক হওয়াতে পি আর কিউ এর মধ্যবর্তী কোণটাই হবে কিউ এবং নির্দিষ্ট দিকের মধ্যবর্তী কোণ ইকুয়াল লব্ধি বল কত ছিল আমাদের? আর এর সাথে এই নির্দিষ্ট দিকের মধ্যবর্তী কোণ কত ছিল বলতো? 90 ডিগ্রি। ঠিক আছে, আমরা জানি cos 90 ডিগ্রির মান কত? cos 90 ডিগ্রির মান জানি আমরা 0। এই মানটা 0 হওয়ার জন্যই আরকে কি করতে পারবো? আমরা অপসারণ করতে পারবো, যে কারণে এই লম্বাংশের দিকটা নিব আমরা যে বলের উপর লম্ব সেই বলের বরাবর। ঠিক আছে, এখন লক্ষ্য করো, এখান থেকে যদি আমরা পি cos 0 মান কত পাই? 1 আর পি গুণ করলে পি প্লাস কিউ cos আলফা ইকুয়াল cos 90 মান 0 সাথে আর গুণ করলে হয়ে যাবে 0। তার মানে কি দাঁড়াইতেছে? কিউ cos আলফা ইকুয়াল কত? -p। এই যে কিউ cos আলফার মান -p পেলাম, এখানে আমরা বসাই দিব। এক নঙ্গে কিউ cos আলফা এর মান বসিয়ে পাই। তাহলে এক নঙ্গে যদি এর মান বসাই, তাহলে এই পাশে ছিল -8q স্কোয়ার বাই 9 ইকুয়াল পি স্কোয়ার প্লাস 2p আর কিউ cos আলফার মান পাইছি -p। ক্লিয়ার বিষয়টা? তাহলে এবার আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলেই আমাদের মান চলে আসবে। তাহলে 8q স্কোয়ার বাই 9 ইকুয়াল এখানে হবে পি স্কোয়ার -2p স্কোয়ার ইকুয়াল হবে -p স্কোয়ার।
ক্লাসে দুই পাশ থেকে কি করব আমরা কি করব মাইনাস মাইনাস বাদ দিব, বাদ দিলে থাকবে কি 8q²/9 ইকুয়াল p² বা p²/q², এই যে লক্ষ্য করো p²/q² ইকুয়াল হবে 8/9, 8/9। তাহলে p/q ইকুয়াল কি হবে, বর্গমূল করলে হবে 2√2/3, বর্গমূল করলাম, উভয় পক্ষে বর্গমূল করলাম, তাহলে বল দুটির অনুপাত p/q হবে 2√2:3, 2√2:3, অর্থাৎ বল দুটির অনুপাত হবে এত। এটাই আমাদের আনসার ছিল। ক্লিয়ার বিষয়টা? আশা করি তোমরা বুঝতে পারছো। এরকম প্রবলেম আমাদের স্থিতিবিদ্যায় অনেকগুলো পাওয়া যাবে। যে কোনো বইয়ের থেকে তুমি কি করবা, এরকম প্রবলেমগুলো বাসায় প্র্যাকটিস করবে। আমরা নেক্সট ক্লাসে স্থিতিবিদ্যার এরকম আরও কিছু গুরুত্বপূর্ণ টপিক তোমাদের সাথে আলোচনা করব। আমি এই অঙ্কগুলোর প্রত্যেকটা অঙ্কই তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করব, এই কারণ তোমাদের যে বোর্ড পরীক্ষার সিলেবাস আছে, সেই সিলেবাসে এই চ্যাপ্টার থেকে অঙ্ক অবশ্যই আসবে, এবং কোন অঙ্কটা আসবে সেটা কিন্তু বলা যাবে না। কারণ হলো সিলেবাস যেহেতু সংক্ষিপ্ত হয়ে গেছে, এখন যে কোনো অঙ্ক আসতে পারে, অর্থাৎ ছোটো বড়, ইম্পর্টেন্ট নন ইম্পর্টেন্ট, বোর্ডে আসছে বোর্ডে আসে নাই, সবগুলো অঙ্কই আমাদের করতে হবে। যে কারণে আমাদের ক্লাসগুলো একটু বেশি হবে, কিন্তু তোমাকে অঙ্ক সবগুলোই করতে হবে। আমি তোমাদের সাথে সেই সবগুলো অঙ্কই বইয়ের শেষ করব, এবং একটি বইয়ের অঙ্ক যদি আমি সবগুলো শেষ করতে পারি, দেখবা যে অন্য রাইটারের বইয়ের সবগুলো অঙ্কও মোটামুটি শেষ হয়ে গেছে। আশা করি সেই পর্যন্ত সকলেই ভালো থাকবে। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবারও স্থিতিবিদ্যার একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। ধন্যবাদ সকলকে।